শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। সরকার যাত্রা শুরু করলো বহুল আলোচিত তাদের নির্বাচনী প্রতিশ্রুতির একটি ফ্যামিলি কার্ড। শুরুতে যেটি দেখা যাচ্ছে যে প্রায় 4 মাসের একটা পাইলট প্রজেক্ট বা কর্মসূচি, যেই কর্মসূচির আওতায় 14টি উপজেলায় 6,500 পরিবারকে প্রাথমিকভাবে এই সুবিধা দেয়া হবে। সামাজিক সুরক্ষার বিভিন্ন রকম পদক্ষেপ বিগত দিনগুলোতেও নেওয়া হয়েছে এবং সেই সব পদক্ষেপে নানা রকম আলোচনা যেমন ছিল, সমালোচনাও ছিল। তাই এবারকার আলোচনা হচ্ছে এই ফ্যামিলি কার্ড বাস্তবে কতটা আসলে যেই সংস্কারের হাতিয়ার বলা হচ্ছে সামাজিক সুরক্ষা বা নিরাপত্তা দেবে, সেই বিষয়গুলো নিয়ে বিশ্লেষক মহলে আলোচনা হচ্ছে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি ফ্যামিলি কার্ড নতুন ধারা নাকি পুরাতন বৃত্ত। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন চর্চা.com-এর সম্পাদক সিনিয়র সাংবাদিক জনাব সোহরাব হাসান এবং আমাদের সাথে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর এ কে এম মতিনুর রহমান। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন তাদেরকেও স্বাগত। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই ডক্টর এ কে এম মতিনুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। যে কথা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, সামাজিক সুরক্ষার নানাবিধ পদক্ষেপ বিগত সময়ে এই বাংলাদেশে নেওয়া হয়েছে এবং সেই পদক্ষেপগুলো নিয়ে নানা রকম জটিলতা, কেউ বলছে সেগুলো নিয়ে দলীয়করণ হয়েছে, আত্মীয়করণ হয়েছে, নানা রকম বিষয় আছে। এইবার যে ফ্যামিলি কার্ড, সেটিকে একটি নতুন ধারা বলা হচ্ছে। আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টি? আপনার কাছে শুনব। আমি ফ্যামিলি কার্ড এটি দেখুন, বাংলাদেশ মূলত কমনওয়েলথভুক্ত একটা স্টেট এবং কমনওয়েলথভুক্ত প্রত্যেকটি দেশে কিন্তু লিটারেলি বলা হয় যে সমাজ কল্যাণমূলক বা কল্যাণমূলক রাষ্ট্র। কিন্তু প্র্যাকটিক্যালি তো আমরা কল্যাণমূলক কোনো অ্যাক্টিভিটিসগুলো গভর্নমেন্টের দেখেছি, বাট সেগুলো নিয়ে যেটা আপনি শুরুতে বলেছেন, আমি মনে করি যে এটি যে যাত্রাটা আজকে শুরু হলো আর কি, প্রায় 37,567 জনকে ফ্যামিলি কার্ড দিয়ে পাইলট প্রজেক্ট হিসেবে যাত্রা শুরু হলো। আজকে উদ্বোধন করছেন মাননীয় প্রধানমন্ত্রী। তার আগে যদি যাই, উনি বাংলাদেশে যখন আসেন দীর্ঘ নির্বাসিত জীবন অবসানের পর উনি বলেছেন, তারেক রহমানের কথা বলছি, উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। আমরা কিন্তু এই প্ল্যানটা এখন জানছি যে উনি কী কী প্ল্যানের কথা বলেছেন, বিশেষ করে নির্বাচনের আগে আমরা জানি। আমি মনে করি যে আপনি যে কথাটা বলেছেন যে এটি সংখ্যা, যে ফ্যামিলি কার্ড এটি আসলে কল্যাণ কতটুকু আনবে এবং সেখানে একই বৃত্তে জড়াবে কিনা, আমি ব্যক্তিগত মনে করি না, এটি জড়াবে না। কেন জড়াবে না? কারণ যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজটি শুরু করা হয়েছে, আমি আশাবাদী যে এটি হয়তো পূর্বাপর যে বৃত্তের মধ্যে ছিল সেই বৃত্ত থেকে উনি বেরিয়ে আসছেন, উনি বেরিয়ে আসার পরিকল্পনা নিয়েছেন। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, আমার নিজের একটা এই জায়গাতে একটা আমি মনে করি একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা হচ্ছে এরকম যে এই ফ্যামিলি কার্ডটা কিন্তু বেসিক্যালি মহিলাদেরকে দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা হচ্ছে নারীর সক্ষমতা এবং নারীর ক্ষমতায়ন, আরেকটা হচ্ছে নারীকে তার সমাজ এবং পরিবারে তার একটা অবস্থানটাকে সুদৃঢ় করা। এটা কিন্তু আর্থিক সংগতির একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো সেখানে আমি দেখলাম যে আপনার যাদেরকে লিস্টেড করা হয়েছে, তালিকাভুক্ত করা হয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ওই কার্ডটা হাতে পাওয়ার আগেই তাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে। আচ্ছা আচ্ছা, এটা একটা দৃষ্টান্তমূলক আমার কাছে মনে হচ্ছে। আজকে টেলিভিশনের পর্দায় আমরা যাদেরকে দেখছি আর কি। এখানে কোশ্চেন হচ্ছে যে আমি মনে করি যে এই তালিকা যে প্রণয়ন হচ্ছে বা তালিকাটা, এটি খুব গুরুত্বপূর্ণ। যে আপনি স্বচ্ছতার সাথে যেটা আপনি বলেছেন যে দলীয় ব্যক্তিগুলোই পাবেই কিনা। এখন দেখুন, দল যারা করেন বা দলের ভেতরে যারা আছেন তারাও তো ফ্যামিলি কার্ডের একটা পার্ট, সুতরাং সেখানে তো দোষের কিছু নাই। বাট এটা যেন ওই একটা বৃত্তের মধ্যে সবসময় না আসে, সেটি হচ্ছে আমাদের মূল জায়গাতে। আমি মনে করি যে সেই জায়গাতে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শুধু নয়, মানে দলের প্রধান যখন ছিলেন, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে অ্যাক্টিভিটিস এবং তার যে টোটাল রিফ্লেকশনটা তার নিজের বৃত্তের বাহিরেও, আমি মনে হয় যে এই রিফ্লেকশনটা কিন্তু এখানে একটা যাত্রা তৈরি করবে, পজিটিভলি তৈরি করবে। সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি
যে এই তালিকাভুক্তর ক্ষেত্রে যারা প্রকৃত অর্থেই যে নারীগুলো মানে যারা এটা প্রাপ্য তারা যেন এটা পায়। এবং আমি এটাও জানি যে গ্রাজুয়ালি প্রায় 4 কোটি ফ্যামিলিকে কিন্তু এটা দেওয়া হবে। তো এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। এবং আমি মনে করি যে এই যদিও এই চ্যালেঞ্জের ভিতরে আমি যেটা মনে করি, কারণ বাংলাদেশে আপনি জানেন যে ইতিমধ্যেই অর্থনৈতিকভাবে বড় একটা সংকট কিন্তু আছে বিগত সরকারের সময়। আমরা এই সংকট তো মানুষ জানতে চাইবে না, কিন্তু গভর্নমেন্টকে তো বেগটা পেতে হবে। পাশাপাশি আপনি জানেন যে অতি সম্প্রতি এই যে ইরান এবং যুক্তরাজ্যের যে যুদ্ধ, এই যুদ্ধ অবস্থাও কিন্তু আমাদের উপরে একটা মানে আমরা অ্যাফেক্টেড হচ্ছি, যেটা ইতিমধ্যে আসছি, যদিও গভর্নমেন্ট এটা খুব স্মুথলি এবং খুব সুচারুরূপভাবে এটা হ্যান্ডেলিং করার চেষ্টা করছে। বাট আমার আশঙ্কার জায়গা আমি মনে করি যেটা আমরা করতে পারি, কিন্তু আমার ধারণা যে গভর্নমেন্ট এই জায়গাতে ওভারকাম করবেন, সেটি হচ্ছে তালিকা যাদের প্রণয়ন করা হবে, ফ্যামিলি কার্ড যারা ডিজার্ভ করে, সেটি দলের ভিতরে হোক দলের বাইরে হোক, যারা প্রকৃত অর্থে ডিজার্ভ করে তারা যেন এই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়। প্রকৃত অর্থাৎ যে উদ্দেশ্যে এটা করা হচ্ছে সেটা যেন ইনফ্যাক্ট উদ্দেশ্যটা যেন সফল হয়, এবং সেটি আমাদের প্রত্যাশার জায়গা থাকবে। অসংখ্য ধন্যবাদ জনাব সোহরাব হাসান। ফ্যামিলি কার্ড সম্পর্কে কথা হচ্ছিল, যে বিষয়টি আমরা বলছি এখানে বেশ কয়েকটি প্রসঙ্গ আছে। প্রথমত তো বিগত দিনের যে কার্ডের কথা বলি, কিংবা যে সামাজিক নিরাপত্তা বা সুরক্ষার জন্য যে পদক্ষেপগুলো, সেগুলোতে আমরা বিধবা ভাতা কিংবা অন্যান্য ভাতার নামে দেখেছি যে কি হয়েছে বা সেই ধরনের অভিযোগ রয়েছে। এবারকার ক্ষেত্রে কি হবে সেটি একটি সংখ্যা। দ্বিতীয়ত অর্থনীতির যে কথাটি বলা হচ্ছে, আমাদের অর্থনৈতিক অবকাঠামো এখন সেই অর্থে খুব মজবুত সেটি বলবার সুযোগ নেই নানা কারণে। এবং তার উপর যেটি ডক্টর মতিনুর রহমান বলছিলেন যে মধ্যপ্রাচ্যের যে সংকট রয়েছে, সেটি একটি বিষয়। অর্থনীতির এই জায়গায় দাঁড়িয়ে এই পদক্ষেপটি এই মুহূর্তে কতটা বাস্তবসম্মত এবং শেষ পর্যন্ত যে এটিকে কিভাবে সম্পন্ন করা হবে সেটি কতটা চ্যালেঞ্জের বলে আপনি মনে করেন? প্রথম হচ্ছে ফ্যামিলি কার্ডটা কেন প্রয়োজন, অর্থাৎ যে কার্ড মানে কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া, এই সহায়তা ছাড়া এই পরিবারগুলো চলতে পারবে না। আমি জানি না যে সরকারের কাছে কত বলা হয়েছে, প্রত্যেকেই ফ্যামিলি কার্ড পাবে, 4 কোটি ফ্যামিলির সবাই পাবে, কিন্তু সবাই তো সহায়তা পাবেন না। এখন কারা সহায়তা পাবেন কারা পাবেন না, এটি কোন উপাদান কোন শর্তের ভিত্তিতে করা হবে, কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে করা হবে। একটা হচ্ছে যে আমাদের এখনও বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী 3.5 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। তাহলে আমরা এক ধরন ধরে নেই যে দারিদ্র্য সীমার নিচে যে বাস করে 3.5 কোটি মানুষ হলে, তার বা প্রায় 4 কোটি মানুষ হলে 75 লাখ বা তার চেয়ে বেশি পরিবারের সদস্য তারা। তা এরা সবাই অন্তর্ভুক্ত হবেন কিনা। দ্বিতীয় হচ্ছে যে ফ্যামিলি কার্ডটা অনেকভাবেই আমরা প্রত্যেকেই, যে আমাদের যেহেতু আইডি কার্ড আছে, যাদের বয়স 18-র উপরে তাদের সবাই এটি পেতে পারে। এখন সেটা কোন কাজে আমরা রাষ্ট্রীয় সেবা সামাজিক সেবার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। আর এটা তো সামাজিক সুরক্ষার কর্মসূচির একটা অংশ। বিএনপির নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের কথা আছে, কৃষক কার্ডের কথা আছে, অন্য সামাজিক সহায়তার কথা আছে। এখন এটা থেকে আলাদা করা, যেমন ধরেন কোনো একটি পরিবার যে দুস্থ পরিবারই বা তার সহায়তা প্রয়োজন, ওই পরিবারে ধরেন একজন বয়স্ক মানুষ আছেন যাদের ভাতা পাওয়ার দাবিদার, একজন মুক্তিযোদ্ধা আছেন যিনি তিনি সচ্ছল হন বা অসচ্ছল হন, তিনি ভাতা পাবেনই। তার আর এক পরিবার, ধরুন ওই পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি, তা উপার্জনক্ষম ব্যক্তি একজন, তার আয়ে চলে না, কিন্তু মোটামুটি হয়তো তার, আবার কোনো পরিবারে হয়তো সদস্য সংখ্যা কম। এখন এই বিষয়গুলো অর্থনীতিবিদ, পরিকল্পনাবিদ এবং সংশ্লিষ্ট বিষয়ে যারা অভিজ্ঞ তাদের নিয়ে তালিকাটা করা। এখন যেটা দেওয়া হয়েছে যে 37,567 জন বা 67 পরিবারকে, এটি পাইলট প্রোগ্রাম। পাইলট মানে অস্থায়ী, এবং এটি হচ্ছে পরীক্ষামূলক। এই পরীক্ষামূলক, এটা আমরা ধরে নিচ্ছি যে এই পরীক্ষামূলক প্রকল্পটা সফল হবে, তারপর অন্যগুলো দেওয়া হবে। এখন এই পরীক্ষামূলক প্রকল্প যে 6 মাস সময় ধরা হয়েছে, তাই এই 6 মাসে কিন্তু এই
37,000-এর বাইরের যে মানুষগুলো পাচ্ছে না, এটা তো বিভিন্ন পুরো দেশের উপজেলা ধরে উপজেলার ইউনিয়ন গ্রাম ধরে এরকম একটা করা হয়েছে, যাতে একটা সমতা থাকে, ভারসাম্য থাকে। এর বাইরে যে মানুষগুলো থাকলো তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভের সঞ্চার হবে, তারা বঞ্চিত ভাববে যে তারা তো একই পাবে ধরনের- পর্যায়ক্রমে। পাবে, সেই পর্যায়ক্রমেটা কবে? আমরা তো এমন এই সরকারের পক্ষ থেকে এমন বলা হচ্ছে না যে তারা 3 মাস পরই পাবে, আর তারা যে 6 মাস পর পাবে, ধরেন 6 মাস পর পাবেন, 6 মাস পরে পেলে তারা কি কারণে তারা যারা আজকে পাচ্ছেন এবং যারা বাদ দিচ্ছেন, এটা কিভাবে মানে নির্বাচন করা হলো। নির্বাচন করা হলো? তার মানে এটা দৈব চয়নের মাধ্যমে কিন্তু নির্বাচন করা হলো, কারণ জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ। দ্বিতীয় হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু স্থানীয় সরকার নেই, অকেজ, একমাত্র গ্রাম পর্যায়ে আছে, কিন্তু সেগুলো কার্যকর নেই। নতুন নির্বাচন হবে, নতুন স্থানীয় সরকার সংস্থাগুলো নির্বাচিত হবে, তারপর যদি তার আগে কিভাবে এই তালিকাটা তৈরি করা হবে, এটি একটি। আর যে সহায়তা দেয়া হবে সবার জন্যই কিন্তু একই সহায়তা, 2,500 টাকা। এখন কোনো পরিবারের জন্য এটি মোটামুটি এক ধরনের সহায়তা হতে পারে। আবার ধরেন যে পরিবারের কোনো কর্মক্ষম ব্যক্তি নেই, কোনো অনেক পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি, তার কাছে বা ভূমি নেই, শস্য জমি নেই, তার কাছে কিন্তু এই 2,500 টাকা খুবই সামান্য। যে উদ্দেশ্যে দেওয়া হয়, যে মানুষ না, কিন্তু যে কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পে যদি পরিমাণ নির্ধারণ করা হয়, সেটা তো সবার জন্য একই করা হয়। কার ফ্যামিলি মেম্বার কতজন সেই হিসাব বিবেচনা করে তো করা হয় না। না, আমরা যদি 17 কোটি মানুষ ধরি বা 18 কোটি মানুষ ধরি, তার প্রত্যেকের চাহিদা আলাদা আলাদা। মৌলিক যে চাহিদা সেটা পূরণ করার দায়িত্ব সরকারের মানে রাষ্ট্রের। তো রাষ্ট্র সেটা করবে কি করবে না, আমাদের সংবিধানে তো আছে মৌলিক যে অধিকার, সেই অধিকারগুলো, যেমন খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান। এখন বাংলাদেশের তো অনেকেরই এই 4টি যে মৌলিক অধিকার থেকে বঞ্চিত, অনেকেই। এক হচ্ছে বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী 3.5 কোটি মানুষ। এর বাইরেও হয়তো তার মানে কি বলে, বিশ্বব্যাংকের হিসাবে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে যে ক্যালোরি হিসাব করা হয়, ওই পরিমাণ হয়তো খাদ্য পান, কিন্তু শিক্ষা পান না, স্বাস্থ্যসেবা পান না। তো এই যে সামাজিক যে দুর্যোগগুলো, এগুলো কীভাবে মোকাবেলা করা হবে? একজন মানুষ যখন দুর্যোগের মধ্যে পড়বেন, তখন কিন্তু এই 2,500 টাকা কিছুই না। আবার কিছু না পাওয়ার চেয়ে, যেমন এখন এই যে বিধবা ভাতা পান বোধহয় 650 টাকা মাত্র, তো এটা খুবই নগণ্য। আর তা নিয়ে তো আপনি দুর্নীতি অনিয়মের কথা বললেন। তো এই 650 কোটি টাকা, 650 টাকা কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে এটি তাকে এক ধরনের দায়িত্ববোধ থেকে দেওয়া হয় যে এই নাগরিক যখন তিনি কর্মক্ষম ছিলেন, তিনি তো দেশের জন্য করেছেন, সমাজের জন্য করেছেন, পরিবারের জন্য করেছেন, তার আজকে চলার মতো অবস্থা নেই। এখন আমাদের যেমন উন্নত দেশগুলো কি হয়, বাধ্যতামূলক অবসর ভাতা, পেনশন স্কিম, যে অর্থাৎ প্রতিটি নাগরিক তার ওই পেনশন সুবিধা পাবেন, তিনি যখন কাজ করতে পারবেন না তখন তাকে ওই সুবিধাটা দেওয়া হবে। অনেক দেশে কিন্তু স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এটা দেওয়া হয় যে জামাত ইসলামী কিন্তু একটা কর্মসূচি দিয়েছে, সেটাও দেখার বিষয়। তারা বলছিল 5 বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশু স্বাস্থ্যসেবা রাষ্ট্রের দায়িত্ব নেবে, আর প্রবীণ যারা, সেটা 70 বছর হতে পারে বা 65 বছর বোধ হয়, যে এর চেয়ে বেশি বয়স যাদের, তাদের স্বাস্থ্যসেবার দায়িত্ব রাষ্ট্র নেবে। এটা কিন্তু আমি একটা ভালো কর্মসূচি হিসেবে, কিন্তু কীভাবে ভালো কর্মসূচি হিসেবে মনে করি, কিভাবে করবে না করবে। আর বিএনপি সামাজিক সুরক্ষায় এই কর্মসূচিটা নেয়নি বলেই যে এটা নেওয়া যাবে না তা নয়। আমার মনে হয় এটা জাতীয় সংসদেও আলোচনা হবে এই কর্মসূচি নিয়ে, তর্ক, কিন্তু মূলত হচ্ছে বিশেষজ্ঞদের নিয়ে। দেশে মানে সেটি সরকারি দলের হতে পারে, বিরোধী দলের সমর্থক হতে পারে। অর্থনৈতিক চ্যালেঞ্জটাকে কিভাবে দেখে? অর্থনৈতিক চ্যালেঞ্জটা প্রথমত হচ্ছে আমরা চ্যালেঞ্জের মধ্যে, আমরা একটা বিরতি নিয়ে এসে অর্থনৈতিক চ্যালেঞ্জের বিষয়টি আলাপ করব। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
জনাব সোহরাব হাসান, বিরতির আগে আলাপ করছিলাম অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কি কি দেখছেন? অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তারা বললেন যে আমাদের সামনে পর্বত প্রমাণ সমস্যা, সংকট, অর্থনীতি তছনছ হয়ে গেছে। কিন্তু আমরা ভেবেছিলাম যে 18 মাসে অর্থনীতি একটা গঠনের দিকে যাবে, একটা মানে অন্তত গতিটা পাবে। রিজার্ভের ক্ষেত্রে তো একটা পরিবর্তন এসেছে। রিজার্ভের ক্ষেত্রে গতি এসেছে, কিন্তু বিনিয়োগ নেই, উৎপাদন নেই। রেমিটেন্সের ক্ষেত্রেও গতি এসেছে। আপনার রেমিটেন্স তো এটি সরকারের কোনো ভূমিকা নেই, অবদানও নেই। আস্থা তো থাকতে হয়। হ্যাঁ, আস্থা থাকতে হয়, আর সেটি ভালো, কিন্তু আপনার রপ্তানি কমেছে বা কাঙ্ক্ষিত পর্যায়ে পর্যন্ত পৌঁছেনি। সবচেয়ে হলো বিনিয়োগ, মানে অনির্বাচিত সরকারের কাছে তো আমরা সব আশা করতে এবং পারবো না। বিনিয়োগ না থাকার কারণে বেকারত্ব বেড়েছে। মানুষ এখন কি বলে, কাজের জন্য দেশে বিদেশে কিভাবে, মানে আপনি লিবিয়ার সাগরে যে বাংলাদেশের মানুষ প্রতি বছর প্রতি মাসে যে ডুবে মারা যাচ্ছে, কি কারণে? দেশে কাজ নাই বলেই তো। দেশে যদি আমরা কাজ দিতে পারতাম, তারা লিবিয়ার সাগরে যে উপসাগরে ডুবে মারা যেত না। অর্থনৈতিক সংকট বলছে যে অন্তর্বর্তী সরকার 18 মাসে অর্থনৈতিক গতি ফিরিয়ে আনতে পারেনি। সুতরাং এই সরকারের সামনে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এরই মধ্যে সরকার দায়িত্ব নেওয়ার অব্যাহতি পর ইরানের উপর যে যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল চাপিয়ে দিয়েছে, সেটা শুধু ইরানের উপর নয়, শুধু মধ্যপ্রাচ্যের উপর নয়, গোটা বিশ্বের উপর। কারণ এবং বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির এবং আমদানি নির্ভর রাষ্ট্রের জন্য, বিশেষ করে আমাদের জ্বালানির দেশীয় গ্যাস ছাড়া পুরোটাই আমদানি করতে হয়, এবং সেই আমদানি ইতিমধ্যে জ্বালানির দাম বেড়ে গেছে, এবং জ্বালানির দাম বাড়ার জনজীবনের প্রতিটি ক্ষেত্রে, আপনি কৃষিতে ব্যয় বাড়বে, শিল্পে ব্যয় বাড়বে, জীবনযাত্রার ব্যয় বাড়বে। তা একটা বড় সংকটই। এবং সেখানে ধরেন যখন মূল্যস্ফীতি কিন্তু ইতিমধ্যে আবার 10-এ পৌঁছেছে। এখন সংকট কাটাবে কিভাবে সেটিও আমরা আশা করি। যদিও যেই ব্যক্তি যুদ্ধ চাপিয়ে দিয়েছেন তার উপর ভরসা করা যায় না, ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এবং তার মতিগতি কি এটা কেউ জানে না। যে আজকে একটা বলেন, কালকে তার বিপরীত কথা বলেন। তারপরে যদি যুদ্ধটা খুব তাড়াতাড়ি শেষ হয়, অর্থাৎ থেমে যায়, তাহলে হয়তো সরকারের পক্ষে একটা পরিকল্পনা করে এগোনো সম্ভব। কিন্তু যদি না যায়, তাহলে কিন্তু খুবই তখন এই ফ্যামিলি কার্ড বা সাময়িক শুশ্রূষা, আপনি দেখছেন যে টিসিবির ট্রাকের সামনে মানুষের লাইন দীর্ঘ হচ্ছে। এবং আগে জানতাম যে যারা ধরেন একেবারেই ফুটপাতের বাসিন্দা বা বস্তির বাসিন্দা, তারাই এই টিসিবির ট্রাকের সামনে তারা না। মানে এখন কিন্তু মধ্যবিত্ত মানুষের দেখা যাচ্ছে, বেসরকারি চাকরি করে মধ্যবিত্ত। সরব ভাই, আরেকটু প্রসঙ্গে একটু আলাপ করি। আমরা যেহেতু দিনের আলোচিত বিষয়গুলো নিয়েই তো আলাপ করি। আজকের যে আলোচ্য বিষয় ফ্যামিলি কার্ড, তার সাথে বলছিলাম যে নতুন ধারা নাকি পুরাতন বৃত্ত। সেটি কেবলমাত্র ফ্যামিলি কার্ড নয়, অন্যান্য বিষয়কে আমরা নতুন ধারা দেখতে পাচ্ছি। কারণ আমরা নতুন বন্দোবস্তের কথা বলেই তো 24-এর সেই আন্দোলন বা বিপ্লবের কথা আমরা বলি, বা গণ অভ্যুত্থানের কথা বলি। কিন্তু সেই জায়গাটায় রাজনৈতিক, যেমন আজকেই বেশ আলোচিত একটি বিষয় হচ্ছে আইসিটি আইনজীবীদের ব্যাপারে। সেই জায়গায় আমরা দেখেছি যে বিগত সময়ে যখন যুদ্ধাপরাধের মামলার ব্যাপার ছিল, তখনও বিচারপতিদের ফোনালাপ ফাঁস হয়েছে। আজকেও দৈনিক প্রথম আলোতে এসেছে যে কল রেকর্ড ফাঁস হয়েছে। তাহলে মানে পরিবর্তন নাকি সেই পুরাতন বৃত্ত, বিষয়টি কেমন ভাবে দেখেন? কিছু পরিবর্তন যদি বলেন সরকারের উদ্যোগ, সরকারের পক্ষ থেকে, বিএনপি সরকারের একটা হচ্ছে যে তারা শুল্কমুক্ত গাড়ি নেবেন না। এটা হচ্ছে জনগণের প্রতি একটা ভালো বার্তা দেওয়া, যে অর্থাৎ দায়বদ্ধতার প্রকাশ করা, যে আমরা জনগণের থেকে বাড়তি সুবিধা নেব না। সেটা সরকারি দল হোক, বিরোধী দল হোক, মানে জনপ্রতিনিধি হয়ে নেবে না। দ্বিতীয় হচ্ছে যে কৃষকের ঋণ মওকুফ করা 10,000 টাকা পর্যন্ত। এটাও একটা ভালো পদক্ষেপ বলবো। এই কারণে যে হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করেছে, যারা বিদেশ চলে গেছে, ব্যাংকগুলো এখন মানে কি বলে হিমশিম অবস্থা। অনেকে গ্রাহকদের যে সঞ্চয়, সেটা ফেরত পাচ্ছে না অনেক গ্রাহক। এটা নিয়ে বিক্ষোভ, সেগুলো নিঃসন্দেহে সেটাই।
এইগুলো কিন্তু positive। আইসিটির কিন্তু ব্যাপারটি যেটি দেখি। আইসিটি বলুন বা মামলা বাণিজ্য, আইসিটিতে একজন প্রসিকিউটর বিবাদী পক্ষের কাছে, পরিবারের কাছে জামিন পাওয়ার জন্য টাকা 1 কোটি টাকা উৎকোচ দাবি করেছে, এবং ওই পরিবার ধরেন বেশ সচ্ছল এবং সচেতন। এই কারণে তারা কিন্তু এই বিষয়টিকে তারা ধামাচাপা, তারা আড়াল করেনি, তারা এটি রেকর্ড করেছেন, এবং যাতে প্রলম্বিত হয়, যাতে একদিন 2 দিন না, তিনি যাতে আরও এটা যাতে তারা প্রমাণ করতে পারে, সে কারণে তারা এই কল রেকর্ডগুলো রেখেছেন এবং প্রথম দিনের দিকে পর দিন রাখেননি, তার সাথে আলাপ করেছেন, এবং শেষ পর্যন্ত এই সরকার পরিবর্তনের পরও এটি তো একটি প্রকাশ হয়েছে বলে, এটি প্রকাশিত না হলে, নেত্র নিউজ বা প্রথম আলোতে প্রকাশিত না হলে আমরা জানতাম না। এরকম আরও কি ঘটনা ঘটে? মানে আপনি বলছেন অপ্রকাশিত আর অনেক বিষয় থাকতে পারে। না, ওই প্রসিকিউশনেরই অন্য সদস্যদের বিরুদ্ধে এর আগে অভিযোগ এসেছে যে টাকার ব্যাগ নিয়ে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে আসতে বলেছে, এবং তিনি টাকার ব্যাগ নিয়ে একজন আইনজীবীর কক্ষে গিয়েছেন, এবং কি কারণে, যে আশুলিয়ায় যে মানুষ পোড়ানোর মামলা, সেখান থেকে একজন পুলিশ কর্মকর্তাকে যে এর সাথে জড়িত তাকে রেহাই দেওয়ার জন্য। তার মানে একটা হচ্ছে যে জামিন পাওয়া, এটা এই অর্থে সেখানে কিন্তু অপরাধটা কম, কিন্তু একজন চিহ্নিত অপরাধী যিনি মানুষ পোড়ানোর সাথে জড়িত বা হত্যার সাথে জড়িত, তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি এসেছে। তাহলে এটি কত বড় জালিয়াতি। আর হাজার হাজার মামলা হয়েছে, মামলা বাণিজ্য হয়েছে। সুতরাং 1 কোটি টাকা, এটা কিন্তু সমুদ্রের গোসপথ। মানে এরকম কত কোটি টাকার যে লেনদেন হয়েছে এই মামলা বাণিজ্যের নামে, এটি শুধু আইসিটিতে না, অন্যান্য ক্ষেত্রে এটি তদন্ত করা দরকার। এবং এই সরকার, আমি বলবো যে একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত পুরো বিষয়টি, মামলাগুলো। দেখুন, ওই যখন মামলা দায়ের করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকরা বলেছেন যে এই মামলা ভুয়া মামলা, কিন্তু আমরা করিনি মানে কি, এটা দিয়ে কিন্তু পার পাওয়া যায় না। কারণ পুলিশকে বাধ্য করা হয়েছে, অনেক সময় পুলিশ বাধ্য করেছে। সুতরাং এই যে আপনি যে পরিবর্তনের কথা বললেন, পরিবর্তনটা যদি মনে না হয়, দিলে না হয়, তাহলে এই আইন দিয়ে পরিবর্তন হবে না। জি, আমি একটু শুনে আসি। ডক্টর কে মতিনুর রহমান, পরিবর্তনের কথা বলছিলাম, কিন্তু বিচার বিভাগের যে বিষয়গুলো এখন শুনলাম, বিশেষ করে আইসিটি মামলার ক্ষেত্রে, আপনার কাছে কি মনে হয় আমরা কোন দিকে যাচ্ছি, নাকি পুরাতন বৃত্তেই আবার ঘুরপাক খাচ্ছে? দেখুন, সাধারণত একটা কথা আছে, যে যায় লঙ্কায় সেই রাবণ হয়। আপনার সামনে হয়তো আইসিটির এই ইস্যুটা একটা কেস আসছে, গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, কিন্তু অসংখ্য ঘটনা হয়তো ঘটেছে, অনুমান করা যায়, যেগুলো হয়তো গণমাধ্যমে আসেনি, আমাদের চোখের সামনে আসে নাই, আবার নাও ঘটতে পারে। আমি মনে করি যে দেখুন, আপনি যদি আমরা মনে করি যে আসলে এই বর্তমান যে সরকার, বাংলাদেশের টোটাল যে আপনার সংকটগুলো প্রত্যেকটি স্তরে, উনি আলাদিনের চেরাগের মতো ওভারনাইট সব কিছুই ক্লিন হয়ে গেল, এটা যদি আমরা প্রত্যাশা করি, তাহলে বিষয়টি অমূলক প্রত্যাশা। কিন্তু যেগুলো অবগত করা হবে, আইনমন্ত্রীকে কিন্তু এটাকে অবগত করা হয়েছে। আমি আসছি এই জায়গাতে। জি, কিন্তু আমরা তো যেটি চাই সেটি হচ্ছে যে একটা হচ্ছে আপনার ব্যক্তি পর্যায়ে কিছু কারাপশন, আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক পর্যায়ে কারাপশন। তো বাংলাদেশে এই কারাপশনটা রাষ্ট্র নিজেই কারাপশনের সাথে সরাসরি ইনভলভ ছিল, সেই জায়গা থেকে আমরা মুক্ত হয়েছি। অর্থাৎ রাষ্ট্র নতুন একটি গণতান্ত্রিক পন্থায়, গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার এসেছে, তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে, এবং একটি বিপ্লব বা গণঅভ্যুত্থান যেটাই বলুন না, তার মধ্য দিয়ে আসছে। যদিও সেটি নিয়েও তো অনেক আলোচনা রয়েছে। যারা আপনি নেপালের ঘটনা দেখেন, নেপালে যারা জেনজি ছিল তারাই কিন্তু সরকার গঠন করেছে, তাদের সাথে জনগণের যে কানেকশনটা, এটা কিন্তু সমান্তরালভাবে তারা অব্যাহত রেখেছে, কিন্তু আমাদের এখানে সেটা হয় নাই, ব্যত্যয় শুরু থেকে হয়েছে। তো সুতরাং আমি মনে করি যে আমরা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি একজন ব্যক্তিকে যখন আপনি কোনো একটা জায়গাতে প্রোভাইড করবেন, তখন সেই ব্যক্তির প্রতি আস্থা এবং সততা, এটি খুব বেশি গুরুত্ব প্রদান করা উচিত, যতটা না এফিসিয়েন্সির ক্ষেত্রে। কেন? কারণ ওই ব্যক্তিকে আপনি কিন্তু এফিসিয়েন্ট করতে পারবেন,
কিন্তু আপনি যদি এফিশিয়েন্ট একটা ব্যক্তিকে নিয়ে আসেন, যদি তার ভিতরে সততা এবং আস্থা তার প্রতি না থাকে, তাহলে কিন্তু আপনাকে পুরো সিস্টেমগুলোকেই সে কিন্তু নিজে কলাপস করে ফেলবে। আমি সে দৃষ্টিকোণ থেকে মনে করি যে বর্তমান সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছে এবং যারা এখানে এই ক্যাবিনেটের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেকটি ব্যক্তির প্রতি আমার ব্যক্তিগত ধারণা, আমার ব্যক্তিগত বিশ্বাস বা জনগণের বিশ্বাস যে তারা পরীক্ষিত এবং তারা এই বিষয়টি অর্থাৎ তারেক রহমানের যেটা সৌরভ ভাই বলেছেন যে তার শুরুটা আপনি দেখেন যে প্রত্যেকটি স্তরে অর্থাৎ নির্বাচনী ম্যানিফেস্টোতে যা যা উল্লেখ করেছেন প্রত্যেকটি জিনিস অ্যাড্রেস করছেন। ধরুন উনি যদি অ্যাড্রেস না করতেন তাহলে কথা আসতো যে উনি তো বলেছিলেন কিন্তু শুরু তো করলেন না, যদিও ফ্যামিলি কার্ড নিয়ে অনেক তথ্য চাচ্ছিল, অনেক তিরস্কার করা হয়েছে, কোথায় সেই ফ্যামিলি কার্ড হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা তো একটা চ্যালেঞ্জ। এই যে ইমপ্লিমেন্টেশন করার যে পরিকল্পনা নিয়েছেন এটা একটা চ্যালেঞ্জ। এখানে যে জিনিসটা আমি মনে করি যে দুটো জায়গাতে, একটা হচ্ছে ক্রাইটেরিয়া ব্যক্তির ক্ষেত্রে কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে উনি পাচ্ছেন, আরেকটু হচ্ছে যে কোন এলাকাগুলোকে আমরা চুজ করছি সেটার ক্রাইটেরিয়াটা কি। আমার যতটুকু মনে পড়ে বা আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই যে 14টি উপজেলা উনি পুরো বাংলাদেশে চুজ করেছেন, এটি হচ্ছে একেবারে ভঙ্গুর অবস্থা। যেমন করাইল বস্তিতে উনি যাত্রা শুরু করেছেন, অর্থাৎ একেবারে ভার্নারেবল পর্যায়ে যারা তাদেরকে কিন্তু উনি ফার্স্ট দিয়েছেন 37,000 সামথিং, গ্র্যাজুয়ালি 4 কোটি মানুষকে উনি দিবেন এবং সেগুলো নিশ্চয়ই এটির একটা মানে সুনির্দিষ্ট তালিকা এবং ক্রাইটেরিয়া ফিক্স আপ হবে যে এই ব্যক্তিগুলো তারা পাবেন, এটা গেল। আর যেটা আপনি বলছেন আইসিটির ক্ষেত্রে, আমি যেটা মনে করি দেখুন এখানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সরকার, আমি বলবো যে তাদের অনেক ব্যর্থতা আছে, কিছু সফলতা, আমি সফলতার জায়গায় যেটা আমি মনে করি অর্থনীতিটাকে একেবারে চূড়ান্তভাবে খারাপ অবস্থায় যায়নি, আরেকটু হচ্ছে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল একটা ইলেকশন তারা উপহার দিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে তাদের তত্ত্বাবধানেই একটা গ্রুপ কিন্তু অনেক বেশি আন্দোলিত হয়ে উঠছিল বাংলাদেশে, এবং আপনি দেখবেন যে অনেকগুলো জায়গায় হামলা হয়েছে, মব হয়েছে, অনেক কিছু হয়েছে। তো সুতরাং বর্তমান যে সরকার তাকে লাগাম টেনে ধরতে হবে, এবং সেই লাগামটা একদিকে হচ্ছে তার নিজের দলের ভিতরে, আরেকটু হচ্ছে যে আনবিকামিং যে সিচুয়েশনগুলো মানে কিছু তৈরি করার যে চেষ্টা, সে জায়গাতেও কিন্তু আপনাকে একেবারে নিউট্রালি রোলটা প্লে করতে হবে। অর্থাৎ বিষয়টি এরকম নয় জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী দলীয় ব্যানার থেকে এসেছেন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই দৃষ্টিভঙ্গিটা নিয়ে কিন্তু রাষ্ট্রটা পরিচালনা করতে হবে। আর চ্যালেঞ্জের জায়গায় আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে নিশ্চয়ই দলের ভিতরে নেতাকর্মী তারাও মেসেজ পেয়েছেন যে আসলে প্রধানমন্ত্রীর তার দৃষ্টিভঙ্গিটা কি, তার অ্যাক্টিভিটিসটা কি, তার ওয়ে অফ ওয়ার্কটা কি। আমার মনে হয় যে এই মেসেজগুলো তারা পেয়েছেন, এবং এটি নিশ্চয়ই উনি এককভাবে তো এটা করতে পারবেন না, তার একটা টিম ওয়ার্ক লাগবে, এবং যে টিম ওয়ার্কটা উনি তৈরি করেছেন আমার ধারণা সেটি কথার চাইতে অনেক কাজের মধ্য দিয়েই বেশি রিফ্লেকশন হবে, এবং সেটাকে উনি মূল্যায়ন করবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। তো সেই দৃষ্টিকোণ থেকে এটি পজিটিভলি আমি মনে করি আর কি। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছে বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব সৌরভ হাসান, আমরা পরিবর্তনের বিষয়টি আলাপ করছিলাম। দুদিন বাদেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে, সেই জায়গায় কি পরিবর্তন আশা করছেন? বিশেষ করে আমরা যেই সংসদের কথা বলছি সেই সংসদে প্রায় 209 জন নতুন সংসদ সদস্য, তারা একেবারেই নতুন, প্রথমবারের মতো তারা যাচ্ছেন সংসদে। সুতরাং সেই সব জায়গাতে কত প্রাণবন্ত সংসদ পাবো? কারণ বিগত দিনের সংসদ নিয়েও তো আমাদের অনেক আক্ষেপ আছে, বিশেষ করে সংসদ বর্জনের ব্যাপার, সংসদের যে আলোচনা হয় সেখানে নিন্দা স্তুতি সবই আছে। তো এই নতুন সংসদে যে আপনি কি প্রত্যাশা করছেন? নতুন সংসদে তো সংকটটা আরও বেশি। 209 জন নতুন, এটি বড় সমস্যা নয়। সমস্যা হলো সরকারি দল ও বিরোধী দল কীভাবে সংসদকে দেখতে চায়, কীভাবে সংসদ চালাতে চায়। ইতিমধ্যে কিন্তু বিতর্ক শুরু হয়ে গেছে সংসদ অধিবেশন শুরুর আগে। বিরোধী দলের সদস্যরা 2টি শপথ নিয়েছেন, সরকারি দলের সদস্যরা 1টি শপথ নিয়েছেন। এখন 1টি না 2টি এই বিতর্ক। যারা 2টি শপথ নিয়েছেন তাদের দাবি হচ্ছে যে বিএনপি এই জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কারণ জুলাই সনদ অনুযায়ী তারা সংসদ সংস্কার পরিষদের শপথ নেবেন এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন।
বিএনপি বলেছে যে যে পরিষদ গঠিতই হয়নি সেই পরিষদের শপথ নেব কী করে, সুতরাং এটি সংসদ অধিবেশন বসুক তারপর। কিন্তু তারা এটাও বলেছে যে তারা জুলাই সনদ থেকে বিচ্যুত হবেন না, মানে জুলাই সনদ তারা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। এখন এই বাস্তবায়ন প্রক্রিয়া তো একটা বিষয়, আবার এই জুলাই সনদ কে কীভাবে কতটা ধারণ করেন। জুলাই সনদে বিএনপি যেসব ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলো তো তারা মানতে বাধ্য নয়। দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপি জাতীয় সংসদে এমন তার সংখ্যাগরিষ্ঠতা যে কোনো বিষয়ে বিরোধী দলের মতামতকে তোয়াক্কা না করেই আইন পাশ করতে পারবেন। অন্তর্বর্তী সরকারের সময় 130টিরও বেশি অধ্যাদেশ জারি করা হয়েছে। এটা 30 দিনের মধ্যে যদি অনুমোদন না হয় তাহলে কিন্তু এটা বাতিল হয়ে যাবে। তাই কোনটি বিএনপি করবে কোনটি করবে না এই বিতর্ক আছে। এখন এমনকি প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি প্রথম অধিবেশনের ভাষণ দিয়ে থাকে, যদিও সেই ভাষণ সরকারি দলের লিখিত ভাষণ, অর্থাৎ সরকারি দলের নীতি পরিকল্পনা কর্মসূচিই তিনি কথা প্রচার করেন এবং ভাষণ নিয়ে প্রাণবন্ত আলোচনা হওয়ার কথা সংসদে। বিরোধী দলের পক্ষ থেকে, বিশেষ করে এনসিপির পক্ষ থেকে বলছেন যে রাষ্ট্রপতিকে অবিলম্বে অভিশংসন করতে হবে এবং তিনি যাতে সংসদে ভাষণ না দেন সেই ব্যবস্থা করতে হবে। তো সুতরাং এক ধরনের মুখোমুখি অবস্থা। আমরা কি সংসদে সেটি আগের মতো দেখব যে সংসদে এক দল আছে আর এক দল নেই, এক পক্ষের আসন খালি? সম্ভবত সেটি দেখব না। বিরোধী দল হয়তো বয়কট বর্জন করলেও সাময়িক করতে পারে, প্রতিবাদে সেটা 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, কিন্তু পুরো দিবস যদি তারা বর্জন করে সেটা একটা কী বলে মন্দ নজির হয়ে থাকবে। আর এরই মধ্যে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান বর্জন করেছে। মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠান বর্জন করেছে, কিন্তু ওই একই অভিযোগে যে তারা যেহেতু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি, আবার বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালত সরকারের প্রতি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল নিষেধ জারি করেছে। এখন এটি রাজনৈতিক সমঝোতা বা রাজনৈতিক যে সমস্যা সেটার মীমাংসা আমি মনে করি আলাপ আলোচনার মধ্য দিয়ে হওয়া উচিত। এটি আদালতে গেলে কিন্তু ঝুলে থাকবে। দ্বিতীয় হচ্ছে যে রাষ্ট্রপতির অবস্থান কি হবে, এটিও অনেকটা বিএনপির উপরে নির্ভর করবে। কারণ বিরোধী দল যদি তার বিরুদ্ধে অভিশংসন আহ্বান করেন, প্রস্তাব আনেনও, বিএনপি না চাইলে সেটির পাশ হবে না বা সেটি অনুমোদন পাবে না। এক ধরনের অস্থিরতা আছে, অনিশ্চয়তা আছে, অনাস্থা আছে। যদি অনাস্থা না কাটানো যায় তাহলে অস্থিরতাও কাটবে না এবং হয়তো আমরা দেখব যে সংসদের প্রথম অধিবেশনে এক পক্ষ আছে, এক পক্ষের আসন খালি। তো সেটা আমরা দেখতে চাই না। এর আগেই অধিবেশন শুরু হবে 12 তারিখ, আজকে 10 তারিখ, মানে একদিন সময় আছে। এর মধ্যে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে আলোচনা করে একটা সমাধানে আসা উচিত। অন্তত মানে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সংসদ প্রতিষ্ঠিত হলো সেই সংসদে পূর্বের চেহারা আমরা দেখতে চাই না। দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়গুলো একেবারেই অনতিক্রম্য, মানে আলোচনা হয়তো আইনগত বিষয় আছে, সেটাও ব্যাখ্যা করা উচিত। বিএনপির উচিত জনগণের কাছে তার অবস্থানটা ব্যাখ্যা করা, জামাত ইসলামী বা এনসিপি তাদেরও ব্যাখ্যা করা। আর যদি অনড় অবস্থানে থাকে বিশেষ করে বিরোধী দল, তাহলে কিন্তু এই সংসদ কী বলে যাত্রাতেই হোঁচট খাবে এবং এক ধরনের মানুষের আস্থা হারাবে। জি, আপনি যেহেতু বিরোধী দলের প্রসঙ্গেই বললেন, আমরা তো বিভিন্ন রকম বিরোধী দলের অভিজ্ঞতাও আছে আমাদের এই সংসদে বা এই সময়ে। সেখানে বিরোধী দল কখনো কখনো সরকারি দলের ভূমিকায় পালন করে, কখনো কখনো বলা হয় সরকারি দলের চেয়েও বেশি হয়ে যায় বিরোধী দলের ভূমিকা সরকারের পক্ষে। তো সেই জায়গায় এবারকার বিরোধী দলের ভূমিকা কেমন হবে? এবং আজকে যখন কথা বলছি তখন বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যে একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের বিরোধী দলের প্রধানের উপদেষ্টাকে দেওয়ার কথা। এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? এটা হচ্ছে এক ধরনের দর কষাকষি। এক হচ্ছে সুবিধা নেয়া দেওয়ার বিষয়, আর যেটি কোনোভাবেই তারা বাইরে যে ধরনের জামাত ইসলামের নেতারা বাইরে যে ধরনের বক্তৃতা দিচ্ছেন, যে ধরনের ভাষা ব্যবহার করছেন, সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছেন এবং সরকারি দল জোর করে তাদের বিজয় ছিনিয়ে নিয়েছেন বলে দাবি করেন। আবার বিরোধী দলের নেতার
নেতার পক্ষে একটা চিঠি দেওয়া হয়েছে, যে চিঠিতে বলা হয়েছে তার যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছে তাকে যেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয় গুরুত্বপূর্ণ পদে উপদেষ্টা হিসেবেই, এবং তাতে বাংলাদেশের পররাষ্ট্র নীতি সম্পর্কে তারা ভূমিকা রাখতে পারবে। তো এটি একদিক থেকে এর সাথে একটি তুলনা করা যায়, একটি উদাহরণ আছে, সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন দায়িত্বে ছিলেন সম্ভবত 2014 যে সংসদ, তখন হোসেন মোহাম্মদ এরশাদ সেই সংসদে ছিলেন না এবং তাকে বিশেষ দূত করা হয়েছিল। তো এই ধরনের তো আমরা দেখেছি যে এক ধরনের, আবার এর উল্টো দিকও আছে। 96 আমরা ঐক্যমত্যের সরকার, আবার ঐক্যমত্যের সরকার দেখছি, আবার সংসদ বছরের পর বছর, মাসের পর মাস সংসদ বর্জনের ঘটনাও দেখেছি। তা আমরা চাই না যে এই সংসদে অন্তত এই মাসের পর মাস বর্জন হবে, দিনের পর দিন। আর তাদের দাবি দেওয়ার কথা বলতে পারে, তাদের আপত্তির কথাও বলতে পারে, সেটা সংসদে যে বলাটাই সমীচীন বলে মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ। ডক্টর কে মতিনুর রহমান, বিরোধী দলের প্রসঙ্গে বলছিলাম, সেই প্রসঙ্গে যদি একটু আলোকপাত করেন, কিভাবে দেখছেন সরকারের পক্ষ থেকে এই নতুন সংসদে ডেপুটি স্পিকার বিরোধী দলের থেকে আহ্বান করা হয়েছে, তো নানা রকম ইঙ্গিত রয়েছে শুভ সূচনার, কিন্তু তার পাশাপাশি জনাব সোহরাব হাসান বেশ কিছু আশঙ্কার কথাও বলছেন যে অনিশ্চিত ভবিষ্যৎ হয়ে যেতে পারে বিভিন্ন কারণে, সেটিকে কিভাবে দেখছেন? না, ঠিক আছে, এটা সৌরভ ভাই তার জায়গা থেকে বলেছেন, নিশ্চয়ই তার অভিজ্ঞতার আলোকেই বলেছেন। এই আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যায় না, তাই না? আমি শুরুতে একটু বলি যে আসলে পার্লামেন্ট সেশন যেটা 12 তারিখে হতে যাচ্ছে, প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদের, আমি এটিকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। এই কারণেই যে আপনারা লক্ষ্য করেছেন যে এই যে পার্লামেন্ট মেম্বার যারা নির্বাচিত হচ্ছেন তাদেরকে বিএনপির ক্ষেত্রে আমি দেখি 2-3 দিন ব্যাপী একটা প্রশিক্ষণ কর্মশালা হচ্ছে। এটা অতীতে আমরা দেখি নাই কিন্তু, এবং সেখানে পার্লামেন্টের যে প্রসিডিউর, রুলস অফ প্রসিডিউর কীরকম হবে এই ব্যাপারে তাদেরকে সম্মুখে একটা ধারণা সিনিয়র পার্লামেন্টারিয়ান যারা তারা দিয়েছেন। তার মানে দলগতভাবে তারা এই ব্যাপারে একটা প্রিপারেশন নিয়েছেন যে পার্লামেন্টে তাদের রোলটা কীরকম হবে, কীভাবে হওয়া উচিত। অর্থাৎ অতীতে পার্লামেন্টে বিভিন্ন ধরনের কুৎসা রটনা করা হয়েছে, আপনার অনেকগুলো শব্দ চয়ন হয়েছে যেগুলো পার্লামেন্টের সাথে কোনোভাবে যায় না। এটা রুলিং পার্টির ক্ষেত্রে হয়েছে, অপোজিশন পার্টির ক্ষেত্রে হয়েছে, এবং বিগত দিনে আসলে রুলিং পার্টি এবং অপোজিশন আইডেন্টিফাই করা খুব মুশকিল ছিল। এখন কোশ্চেন হচ্ছে সৌরভ ভাই যে কথাগুলো বলেছেন যে প্রথম দিনেই অপোজিশন থেকে যে দাবি, এই যে জুলাই সনদ, তারপরে আপনার প্রেসিডেন্টের ভাষণ, এখন কোশ্চেন হচ্ছে যে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যুক্তি আর একটা হচ্ছে আইন। আপনি আইনগতভাবে পার্লামেন্টের প্রথম সেশনে রাষ্ট্রপতির একটি ভাষণ থাকবে, এটা হচ্ছে সাংবিধানিক নিয়ম বিধি। আপনি তাকে বলেছেন যে আমি এটা মানলাম না, তাহলে আপনি তো প্রফেসর ইউনূসকেও মানবেন না। এই তো শপথ তো প্রফেসর ইউনূসও করেছে। এখন কোশ্চেন হচ্ছে যে এটি এই বর্তমান যে রাষ্ট্রপতি তাকে উনি কতদিন থাকবেন, দুটো জিনিস আছে, একটা হচ্ছে ওরা নিজে থেকে পদত্যাগ করা, আরেকটা হচ্ছে পার্লামেন্ট থেকে অভিশংসন নিয়ে আসা। এখন সেটা সময়, এখন আমার মনে হয় আমরা ওয়েট করি দেখি কোন জায়গাতে এটা দায়। কিন্তু সেটিকে যদি আপনি মনে করেন বয়কট করব, তাহলে তো এটা আপনি সেই পূর্বের ধারাবাহিকতায় অক্ষুণ্ণ রাখলেন। অর্থাৎ রুলিং পার্টির একটি অ্যাক্টিভিটিস থাকবে, তার একটা আচরণ থাকবে, অপোজিশনের কিন্তু একটা আচরণ রাখতে হবে। এখন অপোজিশন যদি আমি মনে করি অপোজিশন মানে হচ্ছে বিরোধী, শুরু থেকে আমি বিরোধী শুরু করলাম, তাহলে সেটিও জনগণ, এটা আমি শেষ করি, জনগণ দিন শেষে বিচার করবে এটা। আরেকটু জুলাই সনদের কথা বলা হয়েছে, এখানে আমি স্পষ্টত বলতে চাই বিএনপি জুলাই সনদে প্রথম স্বাক্ষর করেছে, জুলাই সনদে অন্য কেউ স্বাক্ষর করবেন না। জামাত ইসলাম স্বাক্ষর করছে যেদিন এটি স্বাক্ষর অনুষ্ঠিত হয় সেদিন। এনসিপি স্বাক্ষর করেছে অনেক পরে। এখন কোশ্চিন হচ্ছে বিএনপি জুলাই সনদে যে সকল ইস্যুতে একমত হয়েছে প্রত্যেকটি কার্যকর করবে, আমি ব্যক্তিগত বিশ্বাস করি। এখন কোশ্চিন হচ্ছে যে যেগুলোতে নোট অফ ডিসিশন দিয়েছে, ব্যাখ্যা দিয়েছে কেন নোট অফ ডিসিশন দিয়েছে, সেগুলো পার্লামেন্টে আলোচনা হবে। সুতরাং বিএনপি তো তার স্ট্যান্ডে, তার অবস্থান, তার স্ট্যান্ড এবং ক্লিয়ার একেবারে। কিন্তু আমি দেখছি যে যেটা সৌরভ ভাই বললেন যে আপনি যেমন এই যে সংবিধান সংস্কার কমিশন যেটা, যে পরিষদ যেটা শপথ নেয় নাই, আপনি সেই শপথ নিয়েছেন, ধরেন জামাত ইসলাম নিয়েছে, আপনি সংসদ সদস্য হিসেবে সেখানে নিয়েছেন, এটা তো মিনিংলেস। এই ক্ষেত্রে আমি বলছি যে আপনি তো একই সাথে
সংবিধান আলোকে সংসদ সদস্য হিসেবে নিয়েছেন, জি। আর ওটা তো পার্লামেন্টে গিয়ে আলোচনা হওয়ার ভবিষ্যতে পরে- এই বিষয়গুলো আরো But দেখা যাবে। আমরা আমি শেষ লাইন বলি, সময়ের আমার স্বল্পতার ধারণা জন্য এগিয়ে নিতে পারছি আমার না। ধারণা যে সৌরভ ভাই আশঙ্কা প্রকাশ করেছেন, আমি বিশ্বাস করি, আমি মনে করি যে সংসদ খুব স্মুথলি তার যাত্রা শুরু হবে। কার্যকর হয়। আমাদেরও সেই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজন করেছেন অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।